সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় নির্বাচনী প্রচারণা এবং কোট আনকোট হয়রানি। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমার ডান দিক থেকে পরিচয় করে দিচ্ছি। রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা অ্যাডভোকেট জনাব আহমেদ আজম খান, রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব আবু সাইদ খান এবং রয়েছেন আওয়ামী লীগ নেতা রাজনৈতিক বিশ্লেষক জনাব সুভাষ সিংহ রায়। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনা অনুষ্ঠানে। দর্শক, জানিয়ে রাখি আমাদের আলোচনায় আপনি অংশ নিতে পারবেন। এই জন্য আপনাকে ফোন করতে হবে। আপনারা যে নম্বরগুলি পর্দায় দেখতে পারবেন সেই নম্বরে, এছাড়া ফেসবুক অথবা SMS এর মাধ্যমে আপনাদের মন্তব্য সরাসরি এই অনুষ্ঠানে পাঠাতে পারবেন। আলোচনা শুরু করার আগে এখন পর্যন্ত যে শিরোনামগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। ঢাকা উত্তরের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ, দক্ষিণে সাইদ খোকনের ইশতেহার ঘোষণা, সেনা মোতায়েনের দাবি বিএনপির, সিদ্ধান্ত নেবে ইসি বলল আওয়ামী লীগ। বাজেট অধিবেশনেই পাশ হবে জামায়াতের বিচার সংক্রান্ত আইনের সংশোধনী, জানালেন আইনমন্ত্রী। এবছরই মুজাহিদ সাকা চৌধুরীর মামলার আপিল নিষ্পত্তির ইঙ্গিত অ্যাটর্নি জেনারেলের। কামারুজ্জামানের ফাঁসিতে উচ্ছ্বসিত সোহাগপুরের বিধবাপল্লী, জাতি কলঙ্ক মুক্তির পথে আরও এক ধাপ এগিয়ে গেল, মন্তব্য বিশিষ্টজনদের। ফেনীর দাগনভূঞায় গোপন বৈঠকের সময় স্থানীয় মাদ্রাসায় পুলিশের অভিযান, জামাত শিবিরের শতাধিক নেতাকর্মী আটক। রাজনৈতিক অস্থিরতার কারণে প্রবৃদ্ধি আশানুরূপ হবে না বলছে বিশ্বব্যাংক, 7% কাছাকাছি থাকবে, পাল্টা জবাব অর্থমন্ত্রীর। এবং পহেলা বৈশাখ রাজধানীতে থাকবে র্যাব পুলিশের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, সূর্যাস্তের আগেই উন্মুক্ত স্থানে অনুষ্ঠান শেষ করার অনুরোধ ডিএমপির। আমরা শিরোনামগুলো দেখলাম। আমাদের বিষয়টি আবারও বলি, নির্বাচনী প্রচারণা এবং হয়রানি শব্দটা কোট আনকোটের মধ্যে, যেহেতু বিএনপি অভিযোগ করছে, বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে। আমরা দেখি যে গত 7ই এপ্রিল থেকে 3 সিটি কর্পোরেশনের নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আর শুরু থেকেই এই অভিযোগটা তারা করে আসছেন বিএনপি সমর্থিত প্রার্থীদের, যে তারা হয়রানির শিকার হচ্ছেন। এর প্রেক্ষাপটে আজকে নির্বাচন কমিশন, জনাব সুভাষ সিংহ, আপনাকে দিয়ে আমি শুরু করতে যাচ্ছি, যে আজকে নির্বাচন কমিশন ঢাকার উত্তরের প্রার্থীদের সাথে একসাথে নিয়ে বসেছিলেন। সেখানে সিইসি কথা বলেছেন। উনি বলেছেন যেটা, যে এমন কাউকে যেন হয়রানি করা না হয়, এটাই হচ্ছে ওনার নির্দেশ। কাউকে যেন অযথা কাউকে যেন হয়রানি করা না হয়, সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে উনি নির্দেশ দিয়েছেন। তো এই বিষয়টিকে, এই নির্দেশটিকে, আমরা জানি যে নির্বাচনের তফসিল যখন ঘোষণা করা হয় তখন নির্বাচন কমিশনই হচ্ছে সর্বেসর্বা। তো এই একটা অবস্থায় যখন প্রধান নির্বাচন কমিশনের ঘোষণা দিলেন, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে ধন্যবাদ। আমার দুইজন শ্রদ্ধাভাজন আলোচক, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শকদের আমি শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচনী প্রচারণা, এই প্রচারণায় মূলত কিন্তু বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন ভিত্তিক যে নির্বাচন ব্যবস্থায়, সেটা কিন্তু মূলত এই প্রচারণার এই ঘনঘটা এসেছিল কিংবা বিস্তৃত হয়েছিল। আমরা যদি ঠিক মনে করতে পারি, সেটা হচ্ছে যখন মোহাম্মদ হানিফ নির্বাচন করেছিলেন মাস মার্কা নিয়ে, এবং তিনি এই প্রথম ঘরে ঘরে যে মানুষের কাছ থেকে ভোট চাওয়া, এইটাই কিন্তু প্রক্রিয়াটা চালু হলো। আগে কখনো এরকম কিন্তু হয়নি, আমি যদি ঠিক মনে করতে পারি। আর এই যে আপনি বললেন যে আজকে প্রধান নির্বাচন কমিশনার ঢাকা উত্তরের সব প্রার্থীদের নিয়ে একসাথে বসেছেন, এটা কিন্তু লক্ষণীয় অগ্রগতি। আমরা কিন্তু আগে এই ব্যাপারগুলো কিন্তু দেখতাম না। আর নির্বাচন কমিশনার হিসেবে, প্রধান নির্বাচন কমিশনার, তিনি যা ব্যক্ত করেছেন সেটা তো তার ক্ষেত্রে অবশ্যই সেটাই বাঞ্ছনীয়, সেটাই করবেন, এবং হয়রানি শিকার জন্য কেউ না হয় না। কিন্তু আমরা দেখি যে তিনি এই কথা বলার পরপরই আপনাদের দলের পক্ষ থেকে, ঠিক নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে তো না, কথাটা এরকম বলা হয়েছে
যে লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে, এটা বরাবরই বলে আসছে। এবং আজকে যেটা বলা হলো যে যারা তালিকাভুক্ত আসামি, হ্যাঁ, তাদেরকে ছাড় দিয়ে লেভেল প্লেইং ফিল্ড করার প্রশ্ন আসে না, এই ধরনের কথা কিন্তু বরাবরই বলা হচ্ছে আপনাদের দলের পক্ষ থেকে। এটা খুব যৌক্তিক বক্তব্য। এবং আপনার ঠিক মনে পড়বে, এই যদি আমি বলি বিএনপির কাজ বিএনপি করেছে, আপনি দেখবেন যে সর্বশেষ যে 4টি সিটি কর্পোরেশন নির্বাচনের দিনের বেলা 4টে পর্যন্তও একেবারে ক্রমাগতভাবে এই মিডিয়াতে আমরা শুনে এসেছি যে হয়রানি করা হয়েছে। অতএব নির্বাচনের বিজয়ের পর সেই শব্দটা কিন্তু আসেনি, স্বাভাবিক কারণেই। এবং এই হয়রানি কথাটা যদি আপনি বলতে চান, আমার ঠিক মনে পড়বে, যেহেতু তখন আমি খুব খুব বেশি সক্রিয় ছিলাম, ছাত্র রাজনীতিতে ছিলাম। মেয়র হানিফ সাহেব যখন নির্বাচন করেন তখন 90টি ওয়ার্ড ছিল ঢাকা শহরে, ঢাকা সিটি কর্পোরেশনের অধীনে। সেই 90টি ওয়ার্ডে মোহাম্মদ হানিফকে কি পরিমাণ হয়রানির শিকার হতে হয়েছে। এবং নির্বাচন পরিচালনা কমিটিতে যারা ছিলেন ওই সময়, বর্তমান সাংসদ আখামা জাহাঙ্গীর হোসেন সহ, তাদেরকে কি পরিমাণ হয়রানির শিকার হতে হয়েছে আমার অনেকেরই মনে পড়বে। জাতীয় একই অভিযোগ তো এখন বিএনপি করছে যে তারা হয়রানির শিকার হচ্ছে। এখন যদি আপনি বলেন হয়রানির প্রেক্ষাপটটি, এখন যদি আপনার দাগী আসামি যার বিরুদ্ধে মামলা আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই যদি লেভেল প্লেইং ফিল্ডের কথা বলেন, এটার খাতিরেও তাকে কিন্তু গ্রেপ্তার করতে হবে। এটা হচ্ছে আইনের কথা। এখন কোনো কিছু আইন না মানার যে প্রবণতা, সেই প্রবণতা তো আমাদের ক্ষতিগ্রস্ত করছে, বিএনপিকেও ক্ষতিগ্রস্ত করছে। এবং সত্যি সত্যি নির্বাচন ঠিক পথে এগোচ্ছে এবং আমার মনে হয় লক্ষণীয় উন্নতি ঘটেছে অনেক কিছু। তাহলে আপনি বলতে যাচ্ছেন বিএনপি রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এই ধরনের হয়রানির অভিযোগ করছে? অবশ্যই, অবশ্যই। যে আমি অ্যাডভোকেট আজম আপনার কাছে আসি, যে বিষয়টি যেটা বলা হচ্ছে যে আপনাদের দলের পক্ষ থেকে বারবারই হয়রানির অভিযোগ করা হচ্ছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে এই হয়রানির অভিযোগ বিএনপি যে একটা লেভেল প্লেইং ফিল্ডের কথা বলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এইসব ধরনের অভিযোগ করে আসছে। এবং যেটা বলছে যে এই সন্ত্রাসীদের বা পেট্রোল বোমা হামলাকারীদের ছাড় দেওয়া হবে না, এই কথাগুলি বারবার বলা হচ্ছে। তো এর মধ্যে আজকে যেটা আমি জনাব সুভাষ সিংহ রায়কেও জিজ্ঞেস করলাম যে আজকে প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যটা দিয়েছেন, একই বিষয়ে আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কিভাবে দেখছেন গোটা বিষয়টিকে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, দুজন সম্মানিত আলোচককে ধন্যবাদ, সম্মানিত দর্শক স্বাগতম। আমি প্রথমেই বলবো যে গতকালকে এবং আজকে প্রধান নির্বাচন কমিশনার গতকালকে চিটাগংয়ে বসেছিলেন প্রার্থীদেরকে নিয়ে এবং আজকে ঢাকা উত্তরের প্রার্থীদেরকে নিয়ে সোমবার বসবেন দক্ষিণের প্রার্থী, সোমবারে দক্ষিণের প্রার্থীদেরকে নিয়ে বসবেন। আমি এটাকে সাধুবাদ জানাই। একটি নির্বাচনের জন্যে এই প্রক্রিয়াগুলো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি এই প্রক্রিয়াকে অবশ্যই সাধুবাদ জানাই। সাথে সাথে আমি খুব বিনয়ের সাথে এটা অনুরোধ করব, আহ্বান করব, দাবি করব যে এই বসাটা যেন শুধুমাত্র আনুষ্ঠানিকতায় লোক দেখানো না হয়। এটা যেন সত্যিকারে এই বসার মধ্য দিয়ে প্রধান নির্বাচন কমিশন এবং অন্যান্য সম্মানিত নির্বাচন কমিশনাররা যেভাবে কথা বলেছেন, এ কথাগুলোকে কার্যকরী করবার জন্যে তারা যেন মাঠে থাকেন, তারা যেন যথাযথ মনিটরিং করেন এবং এই 3টা সিটিতে সকল দায় দায়িত্বগুলো যেন তারা নেন। কারণ এটা সংবিধান সম্মতই যে এলাকায় নির্বাচন হবে সেই এলাকায় নির্বাচন কমিশনের অধীনেই সকল প্রশাসন ন্যস্ত হবে নির্বাচনকালীন সময়ের জন্য। কাজেই আমি এটা বিশ্বাস করতে চাই, আমি আস্থায় নিতে চাই যে এই 3টি সিটি কর্পোরেশন নির্বাচনে নির্বাচন কমিশন তার যথাযথ ভূমিকা পালন করবে। তবে যে কথাটা সরকারি দল বলছেন যে যারা পেট্রোল বোমা ছুড়েছে তাদেরকে নিয়ে কোনোভাবেই লেভেল প্লেইং ফিল্ড করব না, এটা হবে না, আমি কিন্তু তাদের এই কথাটাকে সমর্থন করি যে যারা পেট্রোল বোমা ছুড়েছে তারা তো অপরাধী, তাদের নিয়ে কেন লেভেল প্লেইং ফিল্ড করা হবে?
এখন আমার প্রশ্ন খুব বিনয়ের সাথে তাদের কাছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বরচন্দ্র রয়, রুহুল কবির রিজভী এবং অসংখ্য নেতা কর্মী যারা মামলায় কারাগারে অথবা আত্মগোপনে আছে, তারা তো একটা স্বচ্ছ একটা সকলের অংশগ্রহণে সাধারণ নির্বাচনের জন্য আন্দোলন করেছে। তারা তো পেট্রোল বোমা ছোড়বার জন্য করেনি এবং পেট্রোল বোমা ছোড়েওনি, বরং পেট্রোল বোমার বিভিন্ন পত্রিকায় আমরা অনেক দেখতে পাই যে কারা কারা পেট্রোল বোমা ছড়েছে। আমি নাম বলতে চাই না, কারণ আমি সবটুকু আলোচনা পজিটিভ ওয়েতে করতে চাই। আর সেজন্য বলবো যে যারা পেট্রোল বোমা ছড়েছে তারা বিএনপির কেউ নন। যারা আন্দোলনে এবং সংগ্রামে ছিলেন তারা এখন নির্বাচনেও আছে। নির্বাচন, আন্দোলন, সংগ্রাম সবকিছুই কিন্তু গণতন্ত্রের অংশ। অতএব যাদের মুক্তির কথা বলি আমরা, যেমন মির্জা আব্বাস, তার যে বয়স, তার যে পজিশন, তার যে রাজনৈতিক স্ট্যাটাস, তিনি তো পেট্রোল বোমা ছোড়ার মানুষ নন। তিনি জামিন, তাকে যদি জামিন দেয়া হয় সেটা যথাযথই সুযোগের সমতা তৈরি হবে, ইংরেজিতে যেটাকে লেভেল প্লেইং ফিল্ড বলা হয়। এটাতে কোনো ব্যত্যয় ঘটবে না এবং আমার মনে হয় সরকারি দলের এই বিষয়টা বিবেচনায় নেওয়া উচিত। এবং অন্যান্য যে জাতীয় পর্যায়ের অসংখ্য নেতারা কারাগারে আছেন তাদেরকেও যদি জামিনে মুক্তি দেয়া হয় তাহলেও এই নির্বাচনটার স্বচ্ছতা আরো বেড়ে যাবে এবং গণতন্ত্রের পথ আরো সুগম হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমি মনে করি না যে অসংখ্য নেতা যারা আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং অন্যান্য যারা আরো নেতা আছেন, আমরা তো দেখি তাদের জামিন মুভি হয়নি, বিভিন্ন কারণে মুভি করা হয়নি। আমার মনে হয় যে সব তথ্যগুলো বোধহয় পুরোটা আপনার কাছে আসেনি। অসংখ্যবার মুভ করবার পরেও জামিন হয়নি, বরং আপনি হয়তো লক্ষ্য করবেন মাত্র দুদিন আগে নতুন করে আবার একটি মামলায় অসুস্থ রুহুল কবির রিজভীকে আবার রিমান্ডে নেওয়া হয়েছে। আপনি জানেন যে বাংলাদেশের রাজনীতিতে যে অসংখ্য গুমের ঘটনা, তার মধ্যে অতি সম্প্রতি যুগ্ম মহাসচিব এবং সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদের ঘটনাও। আমি মনে করি যে এই সময়টায় সরকার আন্তরিকতার সাথে এই সালাউদ্দিন আহমেদকে উদ্ধারের জন্য কার্যকর ভূমিকা গ্রহণ করুক। আমি বলতে চাই না, সালাউদ্দিন আহমেদের পরিবার বলেছে যে সরকারি বাহিনী তুলে নিয়ে গেছে। বিএনপির কাছ থেকে বারবার এই অভিযোগটা এসছে যে সরকারের বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। আমি বলবো যে কে তুলে নিয়ে গেছে, সরকার কার্যকর পদক্ষেপের মাধ্যমে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে, তাতে করে হবে কি যে পরিবেশটা আরো সুন্দর হবে, আরো নির্বাচনটা আরো জমে উঠবে। জনাব শুভ সিংহ রায় যেটা বলেছেন যে বিএনপি তাদের রাজনৈতিক কৌশল হিসেবেই বারবার এই হয়রানির অভিযোগ করছে। দেখুন গতকালকে যোগ করি, মির্জা আব্বাসের জায়গায় যদি আব্দুল সালাম কিংবা ডক্টর আসাদুজ্জামান রিপন যদি প্রার্থী হতেন তাহলে কি হয়রানির অভিযোগ আসতো? এখন মির্জা আব্বাসের জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে অভিযোগ আসতো কি আসতো না সেটা তো হাইপোথেটিক্যাল, সেটা তো আর এখন বলা যাবে না। তবে একটা জিনিস, মির্জা আব্বাসের মিসেস গত কয়েকদিন যাবত হয়রানির অভিযোগ করছিলেন। গতকালকে আমি দেখেছি যে চিটগংয়ে আব্দুল্লাহ নুমান বলেছেন যে আমরা পদে পদে হয়রানির শিকার হচ্ছি, যে কারণে অতি দ্রুত সেনা মোতায়েনের দাবিও করেছেন এবং ডক্টর এমাজউদ্দিনের কাছ থেকে একেবারে নির্বাচন পরিচালনা যে কমিটিটা করা হয়েছে ঢাকা আন্দোলন অর্থাৎ উন্নয়ন আন্দোলন, সেখান থেকে ডক্টর এমাজউদ্দিন আহমেদ একই কথা বলেছেন। সেদিক থেকে আমি বলবো যে যদি হয়রানি যেভাবে অভিযোগ এসছে, আজকের থেকে আমি আহ্বান করব আর যেন অভিযোগ তারা না করতে পারেন, যাতে করে সরকারের এই যারা বাহিনী আছে তারা কার্যকর পদক্ষেপ নেবেন যাতে করে আর হয়রানি শিকার হতে না হয়। আমি সাইদুলের কাছে আসার আগে একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। হ্যাঁ, আমি পায়েল বলছি মিরপুর থেকে। আমার আজকের জনাব সুভাষ সিংহ রায়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল যে সিটি নির্বাচনের প্রচারণা থেকে বিএনপি কর্মীদেরকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ,
বিভিন্নভাবে হয়রানি করছে। এই কাজটা কেন করছে? যদি এটাই করে থাকে তাহলে তাদেরকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য কেন বলা হলো? তো এরকম যদি করতে থাকে তারা কিভাবে প্রচারণাটা করবে এবং তারা ইলেকশনটা এখন করবে কিভাবে? তারা তো এখন আতঙ্কের মধ্যে আছে। ধন্যবাদ আপনাকে। সুভাষ সিংহ রায় উত্তর দিবেন, তার আগে আমি জনাব আবু সাইদ খান আপনার কাছে আসি যে এই অভিযোগ পাল্টা অভিযোগ যে হয়রানির অভিযোগ করা হচ্ছে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা আছে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া যেটা আছে সেটা চলবে, এবং আজকে দেখলাম এর মধ্যেই আজকে প্রধান নির্বাচন কমিশনার এই আহ্বান জানালেন। তো বিষয়টা কে করবে এখন? আদালতের হয়রানি আমাদের রাজনৈতিক সংস্কৃতির অংশ, এবং সব সময় যে দল ক্ষমতায় থাকে বিরোধী দলের দ্বারা সংস্কৃতির অংশ, মানে আপনি বলছেন বৈধ? না না, অংশ হয়ে দাঁড়িয়েছে আমাদের যে চলমান রাজনৈতিক বৈধ সংস্কৃতি। হওয়ার কথা না না, সংস্কৃতির অংশ সবই বৈধ না। সংস্কৃতির ভিতরে অপসংস্কৃতি থাকে, সংস্কৃতির ভিতর যা থাকে সেটি সব সঠিক না। এই সংস্কৃতির ভিতর দুর্নীতি আছে, আমাদের সংস্কৃতির ভিতর দুর্নীতি আছে, বিভিন্ন অপতৎপরতা আছে, সেগুলো বৈধ না। এগুলো আমাদের চলমান রাজনৈতিক সংস্কৃতির অংশ। অর্থাৎ যে দল ক্ষমতা আছে আমরা ছাড়তে পারবো না, ছাড়তে তো হবেই। আমি ছাড়তে পারবো না তা না, এখন পর্যন্ত আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এই ধরনের হয়রানির বিষয়টা অন্তর্ভুক্ত রয়েছে। এটা হলো রিয়েলিটি। যেমন সুভাষ সিংহ রায় বলেছেন যে হানিফ সাহেব এবং তার সহযোগীদেরকে হয়রানি করা হয়েছিল, আজকেও কম বেশি এটা একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে আমার মনে হয় কম বেশি হয়রানি তো হচ্ছে। এখন ব্যাপারটা হলো যে এখানে নির্বাচন কমিশনের যে আহ্বান, এই আহ্বানটা খুবই তাৎপর্যপূর্ণ আমার কাছে, এবং এই আহ্বানটা আরও শুরুতে করলেই ভালো হতো। সেটা হচ্ছে যে যাতে হয়রানিটা বন্ধ হয়। সেই হয়রানিটা হচ্ছে যাদের বিরুদ্ধে মামলা আছে পুলিশও তাদের গ্রেপ্তার করবে, কিন্তু তারা যাতে জামিন পায় সে ব্যাপারে অবশ্য আদালতের এখতিয়ার। আদালত সেই ব্যাপারে সহানুভূতিশীল হতে পারে, নির্বাচন কমিশনের আহ্বানে হতে পারে, কিংবা আদালত নিজের গরজে হতে পারে। জামিনযোগ্য মামলাগুলো জামিন তো পেতেই পারে। এক। দুই নম্বর হচ্ছে যেটা হলো প্রশাসনের কর্তব্য, এবং একটা প্রস্তাবও আছে যে নির্বাচনের দিন পর্যন্ত জামিনের ব্যবস্থা করা যেতে পারে, এই ধরনের কথা। হ্যাঁ, এই বিষয়টাকে ভাবতে পারে। আর একটা হচ্ছে যে প্রশাসনের যেটা কর্তব্য, পুলিশ এবং প্রশাসনের তাদের দায়িত্বটা হচ্ছে নতুন করে কাউকে মামলায় না জড়ানো, যারা প্রার্থী হয়েছে নির্বাচন সংশ্লিষ্টদেরকে নতুন করে মামলায় না জড়ানো। এক। তাহলে যদি পুলিশ বলে আমরা কি তাহলে ইনভেস্টিগেশন করব না? না না, নতুন করে পুলিশের না না, নির্বাচন ইনভেস্টিগেশন করতে গিয়েই তো তারা না না, নির্বাচন একটা রাজনৈতিক কর্মকাণ্ড এবং দেশের গণতান্ত্রিক কর্মকাণ্ডের অংশ। পুলিশ তার ইনভেস্টিগেশন অবশ্যই করে যাবে, এটা কোনো আপত্তি নেই, কিন্তু নতুন করে কাউকে মামলা জড়ায় গ্রেপ্তার করাটা ঠিক হবে না। সে নিশ্চয়ই নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে পারে। একজন প্রার্থী হয়েছে, তাকে নতুন করে মামলা জড়ানো মানে সেখানে উদ্দেশ্যমূলক বলে প্রতিমান হতে পারে। অতএব পুলিশের এবং প্রশাসনের এটা করাটা বিরত থাকতে হবে, যে আহ্বান নির্বাচন কমিশনার করেছেন, প্রধান নির্বাচন কমিশনের এটা করা। দুই নম্বর হচ্ছে যে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট নেই তাদের গ্রেপ্তার না করা। এই কাজগুলো কিন্তু সহজেই করতে পারে, এবং আমরা অতীতেও দেখেছি, এবং আমি এখানেও একদিন বলেছি যে বিভিন্ন সময় দেখা গেছে যে প্রার্থী হয়েছে এই কথা বলে আদালত থেকে জামিন নেওয়া হয়েছে, এবং আদালত তাদের প্রতি সহানুভূতিশীল হয়েছেন। অতএব সামগ্রিকভাবে সবাই মিলে নির্বাচনের সময় যাতে প্রতিপক্ষ এই ধরনের অভিযোগ তুলতে না পারে, তার বিরুদ্ধে যাতে সমান সুযোগের ক্ষেত্রে ব্যাহত না হয়, সেই সুযোগগুলোকে নিশ্চিত করা দরকার। এবং আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে যা কিছু আছে সব কিছুই আমাদেরকে গ্রহণ করতে হবে তা নয়, আমাদেরকে বর্জন করে উত্তরোত্তর আমাদেরকে সামনের দিকে এগোতে হবে। এবং আর এই ব্যাপারটা এক। আর একটা হচ্ছে যে এখানে সমসুযোগের ক্ষেত্রে কিন্তু আরও কতগুলো বিষয় রয়েছে যেগুলোকে আমরা কিন্তু বিবেচনা আনছি না, নির্বাচন কমিশন থেকেও বলা হচ্ছে না। যেমন একটা হলো টাকার খেলা, এবং চিটাগাঙে দেখেছি যে চাঁদ রাতের জন্য, চাঁদ রাত নিয়ে তারা খুব আতঙ্কিত। চাঁদ রাত অর্থ হচ্ছে যে নির্বাচনের আগের দিন সেখানে টাকা বিলি হয়, আগের রাতে। তো এটাকে চাঁদ রাত তারা বলছে, এবং এই চাঁদ রাত তো হঠাৎ করে হবে না। চাঁদ রাতে যারা ফিল্ড ওয়ার্কে অনেকে নেমে গেছে, ফড়িয়া আমলা এবং দালালরা কিন্তু অলরেডি নেমে গেছে, তারা জায়গা চিহ্নিত করছে কোথায় টাকা দেবে, কোথায় ভোট কেনা বেচা হবে, এই বাণিজ্যের খোঁজখবর নেওয়া শুরু হয়ে গেছে। অতএব এই ব্যাপারে আমার মনে হয় নির্বাচন কমিশনের সজা দৃষ্টি রাখা দরকার। এবং এখানে টাকার মানে যারা টাকার বস্তা খুলে দেবে আর যারা টাকা ছাড়া নির্বাচন করবে তাদের মধ্যেও কিন্তু নির্বাচনের সুযোগটা, সমসুযোগ কিংবা সমতল ক্ষেত্র নিশ্চিত হওয়াটা গুরুত্বপূর্ণ। জি। আর জনাব সুভাষ সিংহ রায় আপনার কাছে আসে যে দর্শকের প্রশ্নের উত্তর দিবেন, একই সঙ্গে আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেটা আপনার কাছ থেকে বিস্তারিত শুনবো। আপনি যেটা বলতে চাচ্ছিলেন যে ঢাকা দক্ষিণের আরো দুইজন প্রার্থীর কথা আপনি উল্লেখ করেছেন, জনাব আব্দুল সালাম এবং আসুজ্জামান রিপন। আপনি বলতে চাচ্ছিলেন যে তাদের বিরুদ্ধে মামলা নেই,
তো তাদেরকে বিএনপি কেন সমর্থন দিল আমার না? কথা হচ্ছে যে একটি গুরুত্বপূর্ণ পদ, এবং এই গুরুত্বপূর্ণ পদে যাকে আমি নমিনেশন দেব কিংবা যাকে সমর্থন দেব, তার প্রোফাইলটা আমাদের সকলেরই দেখা দরকার। একটি ব্যাপার, আমি যদিও মনে করি মির্জা আব্বাস সাহেব মানে আপনি বলতে অনির্বাচিত যে মেয়র আপনি ছিলেন, বলতে যাচ্ছেন যে প্রোফাইলটা ইচ্ছা করে বেছে নেওয়া হয়েছে, বেছে নিয়েছে যে হয়রানি এই করবে, প্রোফাইলটা হয়রানি নিলে, শব্দটা এই আনবার প্রোফাইল জন্য। নিলে হয়রানি শব্দটাকে নেওয়া যাবে, আনা যাবে, এটা আমার কাছে মনে হয়েছে। যদিও আমি এখানে বলে রাখি, মির্জা আব্বাস যখন অনির্বাচিত মেয়র ছিলেন তখন তার সময়ে ঢাকা শহরে অবকাঠামো উন্নয়নে বেশ কিছু কাজ হয়েছিল, এজন্য আমি তাকে সবসময় ধন্যবাদ জানাই। কিন্তু আপনার মনে থাকবে, মেয়র মহিউদ্দিন সাহেব যখন নির্বাচন করেন, সেদিন নির্বাচনের দিনে সারা দিন এবং সারা রাত ধরে মানুষকে, আপনার মনে পড়বে যে সার্কিট হাউসের উল্টো দিকে স্টেডিয়ামের সমস্ত স্টেডিয়ামটি জনগণ ঘেরাও করে রেখেছিল। আপনার এও মনে পড়বে ঢাকার মোহাম্মদ হানিফ সাহেব নির্বাচিত হওয়ার পরে তিনি 1 মাস 11 দিন তিনি শপথ নিতে পারেননি। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওয়ার্ডটি ছিল সেই ওয়ার্ডে কমিশনার নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল। এই একটি কারণ দেখিয়ে বলা হয়েছিল যে তিনি শপথ নিতে পারবেন না। আমি যদি হয়রানির প্রসঙ্গগুলো আনি, আমাদের জাতীয় নেতা প্রয়াত আব্দুল জলিল নওগাঁ পৌরসভার 3বার চেয়ারম্যান ছিলেন। তিনি কতটি মামলা মাথায় নিয়ে এবং জামিন নিয়ে তিনি নির্বাচন করেছিলেন। আমরা যদি মনে করতে পারি, ঠাকুরগাঁয়ের শঙ্কর গোবিন্দ চৌধুরী, তিনি নির্বাচনী প্রচারণা চালাতে যে তিনি বোমার আঘাতে তার পা দুটোই পঙ্গু হয়ে বিক্ষিপ্ত হয়েছিল, তার পা হারিয়েছিলেন। আমি এই যে পেট্রোল বোমার ডেমোক্রেসির যে কথাটি আমরা শুনি, সেই পেট্রোল বোমার ডেমোক্রেসির সদস্যরা যদি নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে, সেইটা যদি আইনগতভাবে মোকাবেলা করা না যায়, বলছেন যে পেট্রোল বোমার সাথে বিএনপি জড়িত না, বিএনপি জড়িত না, এটা তো আপনি খুব স্পষ্ট করে জানেন। নির্বাচনী বাদ্য বাজার পর থেকেই, সিটি কর্পোরেশনের 2টি মহানগরের বাদ্য বাজার পর থেকে বাংলাদেশের এই যে পেট্রোল বোমার ডেমোক্রেসির কোনো আভাস কিন্তু আমরা দেখছি না। অতএব একথা স্পষ্ট যে পেট্রোল বোমার ডেমোক্রেসির হোতা কারা। আমি কথা না বাড়িয়ে শুধু এটুকু বলি যে আপনার এই যে নির্বাচনে হয়রানি প্রসঙ্গ আনলে, আপনি দেখেন হঠাৎ করে আমি কিন্তু মিডিয়াতে গত সিটি কর্পোরেশন নির্বাচনী পরপরই শুনলাম, অনেকে বিদগ্ধ জনরাও বলেছে যে আগে সিটি কর্পোরেশনের মেয়রদের ঢাকার এবার চিটাগাংয়ের প্রতিমন্ত্রী মর্যাদা ছিল, সেই মর্যাদাটা তাদেরকে কেড়ে নেওয়া হয়েছে। খুব দুর্ভাগ্যজনক ঘটনা। আমরা এই জিনিসগুলো একেবারেই না জেনে এই কথাগুলো বলি। আমি জানবার চেষ্টা করেছি, এবং সেলিনাহাত আইবি নারায়ণগঞ্জের নির্বাচিত মেয়র, তিনি যদি পতাকা নিয়ে ঘোরেন এবং সেটাকে বাধা দেওয়া হয়, তাহলে যদি সেদিন বলে আমাকে হয়রানি করা হচ্ছে। গাজীপুরের মেয়র তার এন্টাইটেল না আসে, সেদিন পতাকা নিয়ে ঘোরে, বলে যদি বলে যায় বিএনপির নেতা বলে আমার হয়রানি হচ্ছে, তাহলে এটা কিন্তু ঠিক নয়। এই কারণে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচন যখন হয়নি, যখন এরশাদ সাহেবের সময়, যখন খুব ক্ষমতাধর মেজর জেনারেল মাহমুদুল হাসান এবং পরবর্তীতে আমদালিব রহমান পার্থর বাবা তিনি নাজির রহমান মঞ্জু, তিনি যখন মেয়রের পদে তাকে দেওয়া হলো, তখন তিনি কিন্তু মেয়র হতে চাননি, মন্ত্রী হতে চেয়েছিলেন, যে কারণে মন্ত্রীর পদমর্যাদায় পতাকা দিয়ে তাকে কিন্তু ওখানে দেওয়া হয়েছিল। অতএব এই যে বিভ্রান্তিগুলো সবসময় কিন্তু আমরা দেখি। অতএব কোনদিন দেখেছেন হিলারি ক্লিন্টন কিন্তু মেয়র ছিলেন, হিলারি ক্লিন্টন কখনো বলেছে আমাকে ভাইস প্রেসিডেন্টের পদমর্যাদা দিতে হবে? মেয়র তো মেয়রই, সবচেয়ে সম্মানিত ব্যক্তি, এবং তার প্রোটোকল দেওয়া সেটা হচ্ছে পুলিশের হাতে, তার সমস্ত কিছু দেখার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাতে। এই যে বিভ্রান্তিগুলো, আপনি বলেন মোহাম্মদ হানিফ নির্বাচিত হওয়ার পরের দিন, সাইদ ভাইয়ের খুব ভালো করে মনে থাকবে, লালবাগে দিনের বেলায় সকাল 7জনকে হুমায়ুন কবির সাহেবের নির্বাচিত কমিশনারের মিছিলে কিভাবে ব্রাশ ফায়ার করা 7জনকে নিহত করা হলো। এই যে হয়রানির ব্যাপারটি, আপনি যদি এখন হয়রানিকে সবকিছু বলেন, সেই ঘটনার বিচারও হয়েছে। এবং এই বাংলাদেশে এটাও আমি সাইদ ভাইয়ের সাথে একটা ভাবে একমত যে বাংলাদেশের যে অপসংস্কৃতি রাজনীতির, সেটা আমাদেরকে মোকাবেলা করতে হবে, এবং দিন দিন অগ্রগতি হচ্ছে। আগে কখনো সিটি কর্পোরেশন আইন ছিল না, বাংলাদেশের এক একটা সিটি কর্পোরেশন, এক একটা পৌরসভা এক এক ভাবে চলতো।
আজকে এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সিটি কর্পোরেশন আইন হয়েছে, এবং একই আইন, সেই আইনে সবাইকে নির্বাচন করতে হবে। এবং হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আপনি সিটি কর্পোরেশনের মেয়রদেরকে লাভজনক পদ ঘোষণা করা হয়েছে। মানে এটা কিন্তু এলজেডি মিনিস্ট্রিও করেনি, গভর্নমেন্টও করেনি, তাদের রায়ের পরিপ্রেক্ষিতে। যেমন কমিশনাররা কিন্তু আইনের বিধান বলে এখনো পর্যন্ত অলাভজনক পদ্ধতিতে। অতএব এই যে নির্বাচনকালীন সময় ঢাকায় যদি আগে সিটি কর্পোরেশন থাকতো, তাহলে যে কোনো একজন প্যানেল মেয়র কিন্তু এই দায়িত্ব পালন করতেন এই অন্তর্বর্তীকালীন সময়। যেমন চট্টগ্রামে যে কোনো একজন প্যানেল মেয়র থাকবেন, কিন্তু ওই প্যানেল মেয়রের বিরুদ্ধে যদি পেট্রোলিয়াম ডেমোক্রেসির কোনো থাকে, আগের কোনো মামলা থাকে, নিশ্চয়ই সে পালন করতে পারবে না। এইটাকে যদি আপনি হয়রানি বলেন, সে হয়রানি তো আমাকে কথা তো আমার শুনতেই হবে। ধন্যবাদ আপনাকে। আমি জানাব অ্যাডভোকেট আজম খানের কাছে আসবো একজন দর্শকের প্রশ্ন নিয়ে। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল লতিফ কুরেশি শ্যানবাগ নোয়াখালী থেকে বলছি। জি, আমি মাননীয় অতিথি তিনজন, দুজন সিনিয়র সাংবাদিক এবং সুভাষ সেনারা, একজন রাজনৈতিক বিশ্লেষক আবু সাইদ খান এবং বিএনপি অ্যাডভোকেট আজম খানের সাহেবের কাছে আমার একটি প্রশ্ন, যে আপনারা যে বাংলাদেশে এখন বর্তমানে 3টে সিটি কর্পোরেশন নির্বাচন হচ্ছে, আর এই 93 দিন বেগম খালেদা এবং বিএনপি যে অবরোধ হরতাল ডেকেছে, আর তার জন্য 133 জন মানুষকে পুড়িয়ে মারা হয়েছে, এখন জনগণকে আপনারা কি দিলেন এবং আপনারা কি পেলেন? আরেকটি প্রশ্ন হচ্ছে, এখন যে বেগম জিয়া নিরাপত্তা চাচ্ছেন এবং নির্বাচনে তৎকালীন আন্দোলনে বলা হয়েছিল, উনি সর্বশেষ যে সাংবাদিক সম্মেলন করেছিলেন, যে এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত ঘরে ফিরে যাবে না এবং এই সরকারের আন্ডারে নির্বাচন করবে না, নির্বাচন কমিশন আন্ডারে নির্বাচন করা হবে না। তাহলে আজকে আপনারা এতগুলি মানুষ পুড়িয়ে মেরে আজকে এই সরকারের আন্ডারে নির্বাচন করছেন, এই নির্বাচন কমিশনের নির্বাচন এবং বেগম খালেদা নিরাপত্তা চাচ্ছেন, তাহলে আমরা কি ধরে নেব যে ওই 133 জন মানুষের যে আত্মীয় স্বজন যারা আছেন তারাই মনে হয় বেস্ট হবে বেগম খালেদা জিয়ার নিরাপত্তা দেওয়ার জন্য? মাননীয় অতিথি, আমি বিনয়ের সাথে আপনাকে প্রশ্ন করছি অ্যাডভোকেট আজম খান সাহেবের কাছে, যে আপনারা জনগণকে কি দিলেন, আপনারা কি পেলেন? ধন্যবাদ আপনাকে। জনগণকে কি দিলেন, আপনারা কি পেলেন? আপনাদের গত 92 বা 93 দিন, আপনি এই 92 বা 93 দিনের কথা যদি বলি, আপনি এক নাগারে ছিলেন টাঙ্গাইল, আপনার নিজ জেলায়, সেখানে আপনি বিভিন্ন আন্দোলন কর্মসূচি মাঝখানে বলে রাখি, আহমদ আজম খান কিন্তু কখনো হয়রানির শিকার হয় না। জি, উনি আমরা দেখেছি টাঙ্গাইলে নিয়মিত, প্রতিদিন তাকে ভিডিও ক্লিপে আমরা কিন্তু দেখেছি মিটিং মিছিল প্রায় প্রতিদিনই করেছেন, জনগণের সাথেই ছিলেন। এখন যদি বিএনপি মনে করে যে এই পেট্রোল ডেমোক্রেসির কর্মীরা ছাড়া আর কাউরে তো পাওয়া যাবে না, তাহলে তো ভিন্ন কথা। এবং টাঙ্গাইল পেট্রোল বোমা মুক্তই ছিল, অবশ্যই ছিল। আমার সম্মানিত সুভাষ সিংহ রয়কে ধন্যবাদ। সুভাষ সিংহ রয়কে একজন মিরপুরের একজন দর্শক প্রশ্ন করেছিলেন, সুভাষ সিংহ রয় জবাবটা দেননি, আমি নিজে দিচ্ছি। যে যে দর্শক, না আমিও দিচ্ছি আর কি, আপনি বলবেন। দর্শক যে প্রশ্ন করেছেন যে যদি এই প্রচারের সময় বিরোধী দলের নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে ধরে নিয়ে যায়, তাহলে কি করে নির্বাচন করবে? এই প্রশ্নটা করেছিলেন। না, আমি যেহেতু আপনি এভিডেন্সের বিষয়টা তুললেন, আমি অ্যাডভোকেট আজম খান আপনার কাছে আসি। যে আমরা দেখি যে এই 93 দিন আন্দোলনের আগে, এর আগেও যখন বিএনপি অফিস থেকে ডিসেম্বরে বা এর আগে বিভিন্ন সময় বলা হতো অমুক জায়গায় এটা হয়েছে, অমুক জায়গায় একটা লিস্ট দেওয়া হতো। এখন যখন হয়রানির অভিযোগ করা হচ্ছে, সেই হয়রানি মুখেই বলা হচ্ছে হয়রানি, কিন্তু একেবারে স্পষ্ট ঘটনার উল্লেখ কিন্তু আমরা দেখছি না। আপনি কি মনে করেন না যে যদি অভিযোগটা করা হয় একেবারে স্পষ্ট উল্লেখ করে করা উচিত, অমুক জায়গায় এটা হয়েছে, তমুক জায়গায় এটা হয়েছে? আচ্ছা, না, সুন্দর কথা বলেছেন আপনি। আমি দর্শকের কথার আমি জবাব দেব যে দর্শক যে প্রশ্নটি করেছেন যে নির্বাচনে প্রচারের সময় বিরোধী দলের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গেলে, পুলিশ তুলে নিয়ে গেলে তারা নির্বাচন করবে কি করে, আমি আশা করব সংশ্লিষ্ট সকল বিভাগের কাছে, অর্থাৎ যারা পুলিশের লোক আছে তাদের কাছে, সরকারের কাছে, যে আগামী কালকে থেকে 18 এপ্রিল নির্বাচন, আগামী কালকে 28 এপ্রিল নির্বাচন, আগামী কালকে থেকে যেন দর্শক এই ধরনের অভিযোগ আর না করতে পারে, সেটা আমি অনুরোধ দিলেন। আমি অনুরোধ করব। এই যে দর্শক প্রশ্ন করেছেন, অত্যন্ত সম্মানিত দর্শক,
আমি বুঝতে পেরেছি যে দর্শক ক্ষুব্ধ, আমি তার ক্ষুব্ধতাকেও সম্মান করি। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশে গণতন্ত্রের জন্যে দীর্ঘ আন্দোলন হয়েছে। আমরা 44 বছর স্বাধীনতা পেয়েছি, এই 44 বছরেও গণতন্ত্রের জন্য অনেক আন্দোলন করেছি। যখন আমরা পাকিস্তানি উপনিবেশের কাছে ছিলাম তখনও আমরা গণতন্ত্রের জন্য অনেক আন্দোলন করেছি। এই 90 দিনের আন্দোলনে বা 93 দিনের আন্দোলনে আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি, কিন্তু এখনো আমরা সেই গণতন্ত্রের আন্দোলন আর গণতন্ত্রকে ফিরে পাওয়ার আন্দোলন এবং কি পেয়েছেন সেটা যদি জিজ্ঞেস করেন। হ্যাঁ, আমি বলছি যে আমরা সেই গণতন্ত্রকে ফিরে পাওয়ার আন্দোলন এবং একটা গ্রহণযোগ্য সকলের কাছে অংশগ্রহণমূলক নির্বাচনের দাবিটি এখনো পূরণ হয়নি। তারপরেও আমি বলবো যে এই যে সামনের নির্বাচন, এটা আন্দোলনেরই একটা অংশ হিসেবে ম্যাডাম খালেদা জিয়া এই নির্বাচনে গেছেন। দর্শক যে প্রশ্নটি করলেন যে একেবারে এই সরকারের পতন না হওয়া পর্যন্ত আমি ঘরেও যাব না, এই সরকারের অধীনে নির্বাচনেও যাব না, বোধহয় একটু দর্শক বুঝতে ভুল করেছেন। ও ম্যাডাম খালেদা জিয়া যেটা বলেছেন সেটা হলো সাধারণ নির্বাচনের কথা, এটা স্থানীয় সরকার নির্বাচন। এই নির্বাচনে আমরা বরাবরই গিয়েছি এবং 5 জানুয়ারির নির্বাচনের এই সরকারের অধীনেও আমরা কিন্তু উপজেলা নির্বাচনেও গিয়েছি। কাজে এই নির্বাচনটির কথা কিন্তু ম্যাডাম খালেদা জিয়া বলেননি। কাজেই এদিক থেকে আমি দর্শককে আশ্বস্ত করব যে ম্যাডাম খালেদা জিয়া এই কথাটি বলেননি, বলেছেন সাধারণ নির্বাচনের কথা। আর আন্দোলনে একেবারে সাধারণ নির্বাচনটা আদায় করতে পারিনি বলে কিছু পাইনি তা কিন্তু না। আর এই যে পেট্রোল বোমায় যে 77 জন দগ্ধ হয়েছে ম্যাডাম বলেছেন এবং বিএনপি বলেছে যে আমরা এই পেট্রোল বোমার গণতন্ত্রে বিশ্বাস করি না। আর এই যে তার বাইরে আরো 77 জনের কাছাকাছি কম বেশি এই যে গুম, খুন এবং এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, যাদের পেট্রোল বোমায় যারা নিহত তাদের কান্নায় যেমন আকাশ বাতাস ভারী হয়ে এসছে, প্রতিদিন টেলিভিশনে দেখেছি, তেমনি গুম, খুন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও যেভাবে হয়েছে, অনেক প্রায় 77 জনের কম বেশি কিছু হবে, তাদের পরিবারেও কিন্তু তাদের পরিবারের কান্নাও একেবারে আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে আছে এবং হচ্ছে। কাজেই এই কোন সংস্কৃতি কিন্তু আমরা বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি বিএনপিও বিশ্বাস করে না। তারপরেও এই ঘটনাগুলো ঘটেছে। আমি সুভাষচন্দ্র রায়ের সকল প্রশ্নের জবাব দেব না, কারণ অনেক প্রশ্নের জবাব জনগণের কাছে বা দর্শকদের কাছে আছে। 2-1টা প্রশ্নের জবাব দিতে হয় কারণ সময়ের স্বল্পতা আছে। যেমন সুভাষচন্দ্র রায় বলেছে যে এখন নির্বাচনের আবহ তৈরির সাথে সাথে পেট্রোল বোমা এখন বন্ধ হয়ে গেছে। আসলে আন্দোলনের সময় কারা পেট্রোল বোমা মেরেছে এটা কিন্তু আমরা যেমন উদ্ধার করতে পারিনি, সরকারও কিন্তু উদ্ধার করতে পারেনি। আমি একটু শেষ করি এই 2-1 লাইনের মধ্যে। আমি মনে করি যে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করবার জন্য বা আন্দোলনকে বিভ্রান্ত করবার জন্য তৃতীয় পক্ষ অথবা অন্য কোনো পক্ষ এই পেট্রোল বোমার রাজনীতি করতে পারে। শেষ লাইনটা বলি, আমার মনে হয় যে বিরোধিতা নয়, আসুন না সবকিছু ছেড়ে আমরা গণতন্ত্রের জন্য একসাথে নির্বাচনটা করি, সকল অভিযোগ যেন না করা লাগে সেই সুযোগের সমতা তৈরি করে এবং আগামী দিনে গণতন্ত্রকে আরো সুসংহত করবার জন্য এই সময়টাকে ব্যবহার করে আলাপ আলোচনার মধ্য দিয়ে আমরা এগিয়ে যাই। মানে আমাদের দেশের রাজনৈতিক দলগুলো এটার দায় এখন কেউ নিচ্ছে না। আমাদের দেশের রাজনৈতিক দলগুলো তো নিজের ভুল দেখে না এবং আত্মসমালোচনাও করতে পারে না। বিএনপির শ্রেষ্ঠ আন্দোলনে, বিএনপির তৈরি করা আন্দোলনের মধ্য দিয়ে যে পেট্রোল বোমা ছোড়া হয়েছে সে দায় বিএনপি এড়াতে পারে না এবং এটা আজম ভাই যাই বলুক এই দায় তাকে গ্রহণ করতে হবে। এবং হ্যাঁ, তারপরে এখানে বন্দুকযুদ্ধের নামে ইত্যাদি হয়েছে সে সমালোচনা করতে পারেন, কিন্তু এই দায়টাকে স্বীকার করার দরকার। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির দাবিটা যৌক্তিক ছিল, কিন্তু তার ফর্ম অফ মুভমেন্ট ভুল এবং ভুল ফর্মে অফ মুভমেন্টের কারণে, ভুল ভ্রান্ত আন্দোলনের কারণে বিএনপি আসলে কিছুই পায়নি, বরং বিএনপি তার মানে নিজেকে শুধরে নিয়ে যে আজকে নির্বাচন এসেছে এটাকে আমি পজিটিভভাবে দেখি। কিন্তু ওই আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির ফলাফল
শূন্যই বলতে হয়। হ্যাঁ, হতে পারে যে রিয়েলাইজেশন হয়েছে যে কোন পথে এগোবে, অর্থাৎ ভুল পথে হেঁটে বিএনপি বুঝতে পেরেছে পথটা ভুল ছিল, এর বাইরে বেশি কিছু হয়েছে বলে আমার মনে হয় না। আর একটা হচ্ছে যে আমাদেরকে তো উত্তরোত্তর, আমি এবার একটু সুভাষ সিংহ রায়ের কথা দিয়ে একটু করি, আমাদের তো উত্তরোত্তর সামনের দিকে আসতে হবে। হ্যাঁ, বিএনপির আমলে নির্বাচন কেমন হয়েছে, আমরা তো আরো ভালো নির্বাচন চাই। অর্থাৎ সেই মহাজনী বাক্য যে তুমি অধম বলে আমি উত্তম হইব না কেন, তুমি স্বৈরাচারী বলে আমি গণতান্ত্রিক হইব না কেন, আমার বক্তব্যটা সেখানে। অতএব আজকে নির্বাচন হয়রানি হয়েছে বলে এখন হয়রানির এটাকে জায়েজ করা যায় জায়েজ না, করা যাবে এটাকে না। অ্যাকসেপ্ট করা যায় না। এই জায়গা থেকে হওয়া দরকার এবং নির্বাচন কমিশনের উপর আমাদের ভরসা রাখা দরকার। আওয়ামী লীগের নেতারা যেভাবে প্রধান নির্বাচনী কমিশনের বক্তব্যকে যেভাবে কাউন্টার করেছেন, এটা ঠিক না। বরং তাদেরকে কিংবা পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক দল সবারই দায়িত্বটা হচ্ছে নির্বাচন কমিশনের যে বক্তব্য আসে সেটাকে শ্রদ্ধার সঙ্গে দেখা এবং সেটাকে ইতিবাচকভাবে দেখে সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, সেটি হচ্ছে গণতন্ত্রের বিষয়। এবং আমাদেরকে উত্তরোত্তর গণতান্ত্রিক হওয়া দরকার। আমাদেরকে উত্তরোত্তর গণতন্ত্রের পথে অগ্রসর হওয়ার জন্য গণতান্ত্রিক চেতনা এবং মূল্যবোধকে ধারণ করার দরকার। কিন্তু আমরা যদি সেইটা ধারণ না করতে পারি, এবং এই নির্বাচনটাকে একটু বড় পার্সপেক্টিভে দেখা দরকার, যে এই নির্বাচনের মধ্য দিয়ে যদি আমাদের নির্বাচন কমিশন ক্ষমতায়ন হয় এবং এই নির্বাচনের মধ্য দিয়ে একটা ভালো নির্বাচন হয়, তাহলে আগামী দিনে তো আসলে যেই করুক, আগামী নির্বাচন কেমন হবে, কে করবে, কিন্তু সেইখানেও হলো আমরা ভালো নির্বাচন কমিশন নির্বাচনের নির্বাচন আশা করে। করছি, কিন্তু আমরা দেখছি জনাব সুভাষ সিংহ রায় অভিযোগ ব্যাপকভাবেই হচ্ছে। চট্টগ্রাম থেকে তো জনাব আব্দুল নোমান সাহেব অভিযোগই করলেন যে হ্যাঁ ঠিকভাবে এগুচ্ছে না সবকিছু। তো না, আব্দুল্লাহ নোমান ভাইকে আমি খুবই শ্রদ্ধা করি এবং বাংলাদেশে বাম রাজনীতি থেকে উঠে আসা একটা মানুষ, মানে খুব আমি পছন্দ করি তাকে। খুব কম সময়, 1 মিনিটে বলবেন, আমরা তিনজনের এই কাছে অভিযোগটি যে বলা হয়, আপনি দেখেন গত 3 মাস ধরে বিএনপির পক্ষ থেকে এবং তাদের পক্ষে সুশীল সমাজ বলে আসছে যে জেলখানাগুলো সব ভরে গিয়েছে বিএনপির নেতাকর্মীদের। আমি এই ছোট তথ্যটা দিই, গত বছর আপনার 68টা জেলখানা বাংলাদেশের আপনার ছিল 72,500 জন, আর এখন আছে 63,000। অর্থাৎ গত 1 বছরে, এই তথ্য আমি চেক করতে পারবো না কারণ এই হিসাবটা আমার কাছে নাই। আমি বলি যে 9,000, আমি কম খুব সময়ে কারেক্টলি বলি 9,500 জন গত 1 বছরে আপনার জেলখানাতে গিয়েছে। বলা হয়েছে যে লক্ষ লক্ষ মানুষ জেলখানায় ঢুকেছে, বিপর্যয় হয়ে যাচ্ছে, মানবিক বিপর্যয়। এবং জেল কোর্ট যখন চালু হয়, উনি তো আইনজীবী বলবেন, বলা হয়েছিল যে 36 স্কয়ার ফিটের মধ্যে একজন লোক থাকবে, ব্রিটিশ আইনে করা হয়েছিল। অর্থাৎ সেই অনুপাতে আপনি যদি বলেন যে জেলখানার বিপর্যয়, এই যে তথ্যগুলো যে মিরপুর থেকে যিনি এই অভিযোগটি করলেন, তিনি কিন্তু খুব শুনে অভিযোগ করেছেন। তিনি, আমার ধারণা, এই কোনো এভিডেন্স আজ পর্যন্ত বিএনপির পক্ষ থেকে কেউ দেখেনি। এখন যদি আপনি হয়রানি শব্দটি, মোট কথা আপনি দাবি করছেন বিএনপি বলল, মোট কথা আপনি দাবি করছেন বিএনপি হয়রানির অভিযোগ করছে, আপনি এভিডেন্স চাচ্ছেন। এভিডেন্স আমি প্রতিদিন আপনি এখন বলা হলো যে এই আপেক্ষিক, তো এখন বিএনপি করেছে শত নাগরিক কমিটি, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে সহস্র। ধন্যবাদ আপনাকে। এভিডেন্স ছাড়া অভিযোগ করছেন আপনারা, 1 মিনিটে বলবেন। আমার মনে হয় যে 2-1 দিনের মধ্যে, আমি চাই যে আর যেন অভিযোগ না হয়, সরকার বা নির্বাচন কমিশন সে ধরনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করুক। আর যদি তা না হয় তাহলে হয়তো 2-1 দিনের মধ্যেই ওই একেবারে তালিকা দিয়েই অভিযোগ নামা দাখিল হওয়া কিন্তু শুরু হয়ে যাবে। আর একটা কথা যে আমরা তাই চাই, তাহলে এই হয়রানিকে আজকে যেটা বললাম কোট আনকোট, হয়তো আমরা তখন হয়রানিটা স্পষ্টভাবে তুলে ধরতে পারবো, যেহেতু এখন পর্যন্ত আমাদের কাছে অভিযোগের পর্যায়ে আছে। সেটাই, কারণ নির্বাচন তো কেবলই শুরু হলো আনুষ্ঠানিকভাবে গতকালকে থেকে। অতএব যদি এই অভিযোগ অনুযায়ী সুস্পষ্টভাবে, সেটার সময় সামনে আছে। তবে চাই না যে অভিযোগ আসুক, চাই কার্যকরভাবে নির্বাচন কমিশন সুযোগের সমতা তৈরি করে করুক। আর একটি ছোট্ট কথা আমি ওনার কথার প্রেক্ষিতে বলবো যে বিএনপির আন্দোলনের দাবিটি যৌক্তিক ছিল, কিন্তু পদ্ধতিটি যৌক্তিক ছিল না। ওই যৌক্তিক দাবিটিকে এগিয়ে নেবার যাতে কোনোভাবে নিতে না পারে, সেজন্যই কিন্তু এই পেট্রোল বোমার রাজনীতি করে এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করবার চেষ্টা করা হয়েছে। আর সারা পৃথিবীতে জানে। তবে আমার মনে হয় যে যা কিছু ঘটেছে এবং যার যার দায়িত্ব গ্রহণ করতে হবে, কিন্তু এটা কেউ গ্রহণ করছে না। এখন হলো যে পুলিশের কাজটা, আমার বক্তব্য হচ্ছে এখানে পুলিশ এবং প্রশাসনকে, তাকে একটা স্বাধীন সক্রিয় ভূমিকা আসতে হবে। তাদেরকে মনে করতে হবে তারা আওয়ামী লীগের প্রশাসন নয়, আওয়ামী লীগের পুলিশ নয়, তারা দেশের পুলিশ, দেশের প্রশাসন, এবং সেই জায়গা থেকে দায়িত্ব পালন করা উচিত। এবং আমার মনে হয় নির্বাচন কমিশন বিলম্বে হলেও
যে উদ্যোগী ভূমিকা পালন করেছে তার উদ্যোগী ভূমিকা আরো উত্তরোত্তর বাড়ানো দরকার। জি, এবং ধন্যবাদ। সেই ধন্যবাদ আপনাদের তিনজনকে। আমরা অপেক্ষায় রইলাম। সুপ্রিয় দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। শুভরাত্রি।